কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকেই ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদার পরও ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপে 8 ধরনের সবজি রপ্তানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। মৃত্যু পরোয়ানা শোনানোর পর মুফতি হান্নান সহ 3 জঙ্গি সময় পাবে 7 দিন। বুধবার থেকে শুরু হয়েছে ক্ষণগণনা, জানালেন আইজি প্রিজন। এবং চাঁদপুরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ, আটক 3। জন্মগত ত্রুটিতে মারা গেছে শিশুটি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি সঞ্জনা চৌধুরী। 7 দিনের মধ্যে প্রাণ ভিক্ষা না চাইলে জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হবে জঙ্গি নেতা মুফতি হান্নান সহ অন্যদের, জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সকালে কাশিমপুর কারাগারে নবনিযুক্ত কারারক্ষীদের প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বুধবার মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা মুফতি হান্নান সহ 3 জঙ্গিকে পড়ে শোনানো হয়েছে বলেও জানান তিনি। বুধবার থেকেই 7 দিনের গণনা শুরু হয়েছে বলেও জানান আইজি প্রিজন। 2004 সালের 21 মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিজেদেরকে প্রশিক্ষিত থেকে লক্ষ্য করছি পুরুষের মতো। গতকালকে আমরা মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি পেয়েছি দাপ্তরিকভাবে, এবং সেটা এখন জেল কোড অনুযায়ী এবং জেল কোডের নীতিমালা অনুযায়ী বাকিটুকু এক্সিকিউট করা হবে। গতকালকে আমরা পড়িয়ে শুনেছি এবং আমাদের ডেট কাউন্ট শুরু হয়েছে। উনি যেহেতু জেল কোড অনুযায়ী 7 দিন সময় পাবেন, 7 দিন সময় তাকে দেওয়া হয়েছে। এখন উনি 7 দিনের মধ্যেই জানাবেন উনি করবেন কিনা। লাগেজ বা ব্যাগেজ নয়, এখন পেটে করে নিয়ে আসা হচ্ছে স্বর্ণের বার। তাও আবার একটি বা দুটি নয়, 15 পিস পর্যন্ত স্বর্ণের বার আনছে পাচারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিপজ্জনকভাবে পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করিয়ে শরীরের ভেতর এসব স্বর্ণের বার আনা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দরে গত মাসে ধরা পড়েছে এ ধরনের 4টি চালান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিমানবন্দরের লাগেজ কিংবা ব্যাগেজ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অহরহ ধরা পড়ছে শত শত পিস স্বর্ণের বার। তবে নিরাপদ পাচারের জন্য ভিন্ন পন্থা নিতে শুরু করেছে চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 4টি চালানে ধরা পড়ে 31 পিস স্বর্ণের বার। স্বর্ণগুলো আনা হয়েছে পেটের ভেতরে। রেকটামের মধ্যে এই গোল্ডগুলো আনলে আপনার স্বাভাবিকভাবে অন্য কোনো উপায়ে ধরা সম্ভব হয় না, যদি তাকে সন্দেহ না করা হয় বা ইনফরমেশন না থাকে বা স্ক্যান না করা হয়। পাসপোর্ট দেখলে বোঝা যায় যে তার প্রোফাইলটা কি, সে কি বড় বিজনেসম্যান নাকি সাধারণ মানুষ হলে কেন বারবার যাওয়া আসা করে। এখান থেকে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছে মূল পাচারকারীরা তাদের দুবাই থেকেই ভাড়া করে প্রতি পিস স্বর্ণের বার বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক্সচেঞ্জ করে অথবা মলত্যাগ করার পরে ওই মলত্যাগের সাথে ওই স্বর্ণের বারটা চলে আসতেছে। তারা ওই বিমান খরচটা বাঁচানোর জন্য বা হয়তো নগদ সামান্য কিছু অর্থের লোভে এই ঝুঁকিপূর্ণ কাজটা করে থাকে। আটককৃতদের একজনের পেটে ছিল 15টি স্বর্ণের বার, যার মোট ওজন 1 কেজি 700 গ্রাম। চিকিৎসাবিদরা বলছেন দীর্ঘ সময় যে কোনো জিনিস পেটের মধ্যে রেখে দেওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাইরে ব্লিডিং এবং ভিতরে ব্লিডিং হতে পারে, এবং যদি পারফোরেশন হয়, যেটা আমরা বলি ছিদ্র, সেটা যদি হয় তাহলে তো আসলে জীবনের পুরোটাই আপনার হুমকির মধ্যে পড়বে। যদি রক্তের মধ্যে যায় তাহলে সেই কারণে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন আপনার কিডনি, লিভার, এগুলো তো নষ্ট করবেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের রক্ত যে তৈরি করার যে বোন ম্যারো বলি আমরা, সেটা সিভিয়ার ডিপ্রেশন করতে পারে। স্বর্ণ আনার ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় 3টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত 3 জনই প্রায় চট্টগ্রাম দুবাই রুটে যাওয়া আসা করত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির অন্তত 25টি পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ রয়েছে। এদের মধ্যে আছে সীতাকুণ্ডে আত্মঘাতী হওয়া এক জঙ্গির স্বজনও। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বাইশারী ইউনিয়নের অন্তত 70 জন রয়েছে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মাঝে। পুলিশ বলছে খুব শিগগিরই নিখোঁজ ব্যক্তিদের তালিকা করার পাশাপাশি নিখোঁজ হওয়ার কারণ খুঁজে বের করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন সীতাকুণ্ডে আস্তানা গড়া দুই জঙ্গি পরিবার জহিরুল ও কামাল হোসেন এই ইউনিয়নের বাসিন্দা। সীতাকুণ্ডের ঘটনার প্রায় 1 বছর আগে নিখোঁজ হয় তারা। একই ইউনিয়নের যৌথখামার গ্রামের ইউনুস বাড়ি থেকে উধাও হয় প্রায় 1 যুগ আগে। তারপর মাঝে মধ্যে বাড়ি এলেও বছর 2 ধরে আর দেখা নেই তার। একই এলাকার আমির হোসেনেরও খোঁজ নেই অনেক দিন। এলাকার এরকম আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। ইউনুস বাড়ি থেকে দীর্ঘদিন ধরে চলে গেছে, ওর খোঁজ খবর নেই। এক ভাই নিখোঁজ আছে, একদম বড়টা, সবার বড়টা আমির হোসেন। 6-7 বছর পর্যন্ত আমাদের সাথে কারোর সাথে যোগাযোগও নাই, অনেক খোঁজ খবর নেই। আমার অসুস্থ মধ্যে তখন আমার সুস্থ হইনি পারে, নিজেও আর হইনি পারি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জনের কথা জানা গেছে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। 9টি ওয়ার্ডের মধ্যে 9টা মেম্বারকে তদন্ত লাগাইছি যে কয়জন লোক বাইরে আছে। এর মধ্যে 60-70 জন মতো বাইরে, দেশের বাইরে আছে। তার মধ্যে 6 জন আমরা এখন পর্যন্ত নিখোঁজ পেয়েছি। এরকম নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার জন্য গেছে, এখন শোনা যাচ্ছে ফ্যাক্টরিতে কাজ করছে কিছু লোক, আর কিছু লোক জঙ্গিবাদের সাথে জড়িত। জঙ্গিগুলোর নাম শোনার পর বাইশারের 30,000 মানুষ এখন আতঙ্ক অবস্থায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না করায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবে নিখোঁজদের তালিকা করা হচ্ছে বলে জানালেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্ভবত বাইশারির 6 জন হতে পারে, আর পুরো নাইক্ষ্যংছড়িতে মনে হয় টোটালি 20-25 জন হতে পারে। এরা এখনো আমরা শিওর না, আমরা যাতে বাছাই করতেছি আর কি। এগুলা দীর্ঘদিন ধরে এই এলাকার বেশ কিছু মানুষ নিখোঁজ থাকলেও এ নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা থানা পুলিশের তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি। সম্প্রতি সীতাকুণ্ডের ঘটনায় নাইক্ষ্যংছড়ি 2 জঙ্গি পরিবারের সম্পৃক্ততার পরপরই এই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। সময় সংবাদ, বান্দরবান। বাংলার সময় আরো থাকছে। 25 বছর পর পরিবারের কাছে ফিরলেন সিলেট কারাগারে থাকা বৃদ্ধ চান মিয়া। বন্দী অপর বৃদ্ধ রজব আলীকে ফিরে পেতে পরিবারের আবেদন। কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তবে তা অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু সকাল থেকে কুমিল্লা সিটির গোবিন্দপুর ও ঠাকুরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এই অভিযোগ করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে দোয়া কামনা ও ভোট চান তিনি। প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তিনি কান্দিরপাড় ও জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ শুধু অভিযোগ করার জন্যই করেছেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আসা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আগে মধ্যে বাহাদুর সাহেব ওনার নামে লিখিত ভিডিও দিছে আমি। উনি কইছে মাস হলো বিজয়ের মাস, এই বিজয় উনি যেমন মাকে আইন দিব। এটা বলছে আমি লিখিত। এছাড়াও পঙ্কজ দেবনাথ এমপি সাহেব উনি ওপেন টাউন হলে। আপনারা তো আমাকে কন্টিনিউ দেখছেন, আমার সাথে আপনাদের মাঠে তারপরে কাজ প্রচারণা চালাতে যে আপনাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে না। আপনারা কি কাউকে দেখেছেন আমার সাথে সংসদ সদস্য? এটা তো জবাব আপনারাই ভালো দিতে পারবেন। আমার মনে হয় না এরকম কেউ ছিল, এটা ওনাদের বলার জন্যই বলা। বিভিন্ন সোর্স থেকে যেসব আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ পাচ্ছি, যেমন 20-30টা মিডিয়া যে পত্রিকা আছে মিডিয়া, তাদের সেখান থেকে আমরা রিভিউ করছি। তারপরে ভিন্ন ভাবে যারা স্বতন্ত্রভাবে দরখাস্ত করছে আমাদের কাছে, সেগুলো আমলে নিচ্ছি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সবজি ও ফলমূল রপ্তানি বাড়লেও কমছে অন্যতম বড় বাজার ইউরোপে। ব্যাপক চাহিদা থাকলেও সবজির চালানে ক্ষতিকর জীবাণু পাওয়ায় পানসহ 8 ধরনের সবজি ও ফলমূল ইউরোপে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এ অবস্থায় রপ্তানির বাধা নিরসনে ঢাকার শ্যামপুরে ল্যাবসহ অত্যাধুনিক প্যাকিং হাউস নির্মাণ করছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় এখনো চালু হয়নি এটি। হাজেরা শিউলির রিপোর্ট। 4 বছর আগেও রপ্তানি হওয়া সবজির 52% যেত ইউরোপে। তবে সালমোনেলা ভাইরাস পাওয়ার পর 2014 সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরপর সবজির চালানে ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় পেয়ে 8 ধরনের সবজি ও ফলমূল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয় ইউরোপ।
এ অবস্থায় স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এসব সবজি রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রিকোলিং করে যে এক্সপোর্ট করব এটার জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। শাকসবজির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার মতো আমাদের যে সাপোর্ট বাংলাদেশে থাকার কথা এই সাপোর্টগুলো কিন্তু এখনো নাই। বর্তমানে রফতানিকারকরা সহযোগে সবজি প্যাকিং ও গ্রেডিং করলেও তা মানসম্মত নয়। তাই রফতানি হওয়া সবজির গুণগত মান নিশ্চিতে 152 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। নীতিমালা আর জনবলের কারণে আমরা এখনো শুরু করতে পারছি না। আশা করা যাচ্ছে যে 30 জুন 2017-এর ভিতরে এটা মানে ফুল ফেজের কাজে আসবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোগমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে 10টি জেলার 21টি স্থানে চুক্তিভিত্তিক চাষাবাদ করা হলেও বেশ কিছু দুর্বলতার কারণে পুরো সফলতা মিলছে না। কিছু আইটেমস ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে এগুলা ক্রিটিক্যাল আইটেমস, এগুলা তোমরা খুব ভালো করে তত্ত্বাবধান করে দিও। নরসিংদীটাকে এক্সপোর্ট প্রসেসিং ফর এগ্রিকালচার প্রোডাক্টস আমরা এগুলা এইখানেতে করতে চাইতেছি যদি সরকার সহযোগিতা করে। 2014-15 অর্থ বছরে মোট 1156 কোটি টাকার সবজি ও ফলমূল রফতানি হলেও গেল অর্থ বছরে কমে 992 কোটি টাকা দাঁড়ায়। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রবাসী বাঙালিরাই বর্তমানে বাংলাদেশি সবজির বড় ক্রেতা। রফতানিকারকদের মতে এসব দেশে স্থানীয় নাগরিকদের ক্রেতা বাড়ানো গেলে রফতানি বাড়ত কয়েক গুণ। এজন্য পোকামাকড়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর সমন্বিত উদ্যোগ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় সদ্যজাত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বরত চিকিৎসক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, বুধবার ভোরে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম দায়চারা গ্রামের খাদিজা আক্তারকে ফরিদগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজার সার্বিক পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপচারের মাধ্যমে শিশু প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসক। তাদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় সদ্যজাত শিশুটির পেট কেটে ফেলেন চিকিৎসক। এতে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানার অভিযোগ করলে পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে জন্মগত ত্রুটির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চা মারা গেছে আপনাদের সিজারে, এরকম কার্টুনে বাচ্চা রাখছে। উনি বললো যে বাচ্চা কি আপনারা নিয়ে যাবেন নাকি, না নিয়ে গেলে আমরা ডাস্টবিনে ফালাই দেবো। এরকম অবস্থা আর কি, বাচ্চার নারী বুড়ি বাড়ি গেছে। মানুষ আইয়ে জীবন ভিক্ষার লাই পয়সা করে দিয়া এখন হেরা মানুষ ধরে ধরে মারি ফেলাইব। লোকজন বলছে যে ইসের কোনো ছুরির আঘাতে বা কোনো কিছুতে বাচ্চার নারী বুড়ি বের হয়ে আসছে, এই আর কি, অন্য কিছু না। এটা জাস্ট একটা কনজেনিটাল অ্যানোমেলি, জন্মগত ত্রুটি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আসলে বিষয়টা আমরা অনুসন্ধান করে দেখছি। কোনো অপরাধী যদি এখানে থেকে থাকে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনবো। জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত 2 অন্তঃসত্ত্বা নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল নগরীর ডবল মুরিংয়ে নিজ বাড়িতে হামলায় আহত হন তারা। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। চিকিৎসক জানান, আহতদের মধ্যে 8 মাসের অন্তঃসত্ত্বা ফয়জুন্নেসার পেটের শিশু সুস্থ রয়েছে। অপর নারী জান্নাতুল ফেরদৌস নিজেকে 3 মাসের অন্তঃসত্ত্বা দাবি করলেও পরীক্ষা ছাড়া তার বিষয়ে কিছুই বলা যাবে না বলেও জানান চিকিৎসক। তবে 2 জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় ফাহিম উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল জহিরুলের পরিবারের। এরই জেরে বুধবার দুপুরে প্রতিপক্ষ ফাহিম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পশ্চিম ঝর্ণাপাড়া এলাকায় জহিরুলের বাড়িতে হামলা করে। এ সময় ফজলুল ও তার ভাই জহিরুলকে না পেয়ে ভাঙচুর চালায় তারা। বাধা দিলে তাদের অন্তঃসত্ত্বা 2 গৃহবধূকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। গেট ভেঙে ভিতরে পুরুষ লোক ঢুকায়, মহিলা ঢুকাইছে। তো আমার তল পেটে লাথি মারছে 3টা, আমার জালের হাত মাথায় বটি দিয়ে মারছে। আমার মেজো যায় রুমে লুকানোর জন্য আমরা দরজা বন্ধ করে, ওরা পাল্টা দরজা ধাক্কাধাক্কি করে ওনার পেটে লাথি দেয়, ইভেন আমার পেটে লাথি দেয়। আমি ওনার বাপ থেকে জায়গা কিনছিলাম এই রইসুদ্দিন থেকে। তো উনি হচ্ছে ফাহিমউদ্দিন। উনি বলতেছে যে এখন নাকি ওনার বোনের জায়গা থেকে, আমরা ওনার বোনের জায়গা বোন থেকেও জায়গা কিনছি। তো উনি বলতে চাইতেছে যে এখন নাকি আমরা ওনার বোন থেকে জায়গা কিনি নাই। কেন এই কাজটা করলো? যদি আমাদের কাছে কোনো কিছু পাই থাকে ওনারা নিয়ে নিবে। কেন ঘরের মধ্যে এসে মহিলাদের কেন এই অত্যাচার করতেছে, এটা আমরা আসলে বিচার চাই। ডেলিভারির টাইম একেবারেই ওর 4 তারিখে ডেট, আগামী মাসে। তো ওকে তো আমাদের দেখতে হবে, যেহেতু একটা অ্যাসল্টের ওর আঘাত পেয়েছে, এরকম হিস্ট্রি আছে। তো ওর একটা আলট্রাসোনোগ্রাম আমরা করিয়েছি।
ওতে বাচ্চা ভালো আছে এবং একটু মাথায়ও ব্যান্ডেজ, হাতেও ওর আঘাত দেখা যাচ্ছে। তো ওইটার জন্য আমাদের তো আবার ইভালুয়েশন না করে তো আমরা ছাড়তে পারি না। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের মোবাইল টিম ওখানে হ্রাস করেছে এবং ঘটনাস্থল থেকে সরাসরি ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করে আমরা থানা হেফাজতে নিয়েছি। সার্বক্ষণিক পুলিশি টহল এবং নজরদারি করা হচ্ছে। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ধারণার সহপাঠীদের। সন্দেহভাজন 3 জনকে আটকে পুলিশের অভিযান। পঁচিশ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া বৃদ্ধ চান মিয়া পরিবারের কাছে ফিরলেন। দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে সিলেট কারা কর্তৃপক্ষ। এছাড়া সময় সংবাদে খবর প্রচারের পর ভবঘুরে হিসেবে আটক অপর বৃদ্ধ রজব আলীকে ফিরে পেতে আবেদন করেছে তার স্বজনরা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সটুদ্ধ এই মানুষটিকে আবার ফিরে পাবেন তা জানত না পরিবার। প্রায় 25 বছর পর ছেলেকে কাছে পেয়ে আপ্লুত বৃদ্ধা মা। স্ত্রীর চোখে মুখেও ছিল অন্যরকম এক আনন্দের ছাপ। স্বজনরা জানান 1992 সালের দিকে নিখোঁজ হন সিলেটের জন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের চান মিয়া। গত 16 মার্চ জেল সুপারের সহযোগিতায় চান মিয়া সহ 2 জনের ছবি ফেসবুকে প্রকাশ করেন সময় সংবাদের প্রতিবেদক। এ নিয়ে খবর প্রচারের পর সিলেট কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন চান মিয়ার স্বজনরা। পরে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 10টা দিন গেছে, বিভিন্ন জায়গায় ঘুরছি, খুঁজাইছি, ভালো লাগছে, আইয়া শান্তি সক্রিয়ভাবে যদি কাজ করে যায় ইনশাআল্লাহ বেআইনিভাবে কোনো লোক এবং কোনো নিখোঁজ ব্যক্তি জেলে প্রবিষ্ট থাকবে না। এদিকে কারাগারে থাকা প্রায় 72 বছরের বৃদ্ধ রজব আলীরও পরিচয় মিলেছে। ফেসবুকে ছবি দেখে বাবাকে ফিরে পেতে মানিকগঞ্জের হাজিনগর থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছুটে আসেন তার 2 ছেলে। ফেসবুকে আমার এক ভাই দেখালো যে এই যে ছবি, যে ঠিক আছে আমি ছবি দেখে চিনতে পারলাম যে এটা আমার বাবা। তাড়াতাড়ি দিয়ে দিলে আমার মনে দেশের মানুষও শান্তি পাইব, আমরাও শান্তি পাবো। যেহেতু মনে করেন আপনার কোর্টের বিষয়ে আমরা এটা প্রবেশন অফিসারের মাধ্যমে মনে করেন আপনার কোর্টে একটা রিপোর্ট যাবে, রিপোর্ট যাওয়ার পরে তার পরিবার মুক্তি পাবে। কারা কর্তৃপক্ষ জানান গত বছরের 25 ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বাজারে ভবঘুরে অবস্থায় চান মিয়া এবং রজব আলীকে আটক করে পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে সব মালামাল। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায় সকালে উপজেলার বালুয়াকান্দি এলাকায় আকিজ গ্রুপের একটি পেপার মিলে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানায় থাকা পেপার তৈরির বিভিন্ন কাঁচামাল ও কাগজ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধায় 2টি পাটের গুদামে আগুন লেগে প্রায় 300 মণ পাট পুড়ে গেছে। সকালে সদর উপজেলার কামারজানি এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 8:30টার দিকে কামারজানি এলাকার খোরশেদ আলমের পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খুব দ্রুত পাশের আরেকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। অগ্নিকাণ্ডে 7 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। এদিকে নাটোরের বড়াই গ্রামে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো একজন। পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘরও। স্থানীয়রা জানান গতকাল রাতে মাসিন্দা গ্রামের আসাদ সরকারের বাড়িতে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশ থেকে মানুষজন এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের ভেতরে থাকা আসাদের মা আইজান বেগম দগ্ধ হয়ে মারা যান। এ সময় দগ্ধ হন গৃহবধূ আজেলা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের একটি বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় আলাউদ্দিন নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে নগরীর বাইজিদ থানার পশ্চিম সৈয়দনগর থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুপুরে চট্টগ্রাম মেডিকেলের মর্গে লাশ দেখে শনাক্ত করেন স্বজন ও সহপাঠী। তারা জানান, আলাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, গতকাল রাতে আলাউদ্দিন এক মেয়েসহ 4 জনকে নিয়ে বাসা ভাড়ার জন্য সৈয়দনগরের একটি বাড়িতে যায়। কিছুক্ষণ পর 3 জন বের হয়ে গেলে দারোয়ানের সন্দেহ হয়। পরে তিনি বাড়ির 3 তলার একটি টয়লেটে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায়। প্রেম সংক্রান্ত বিষয় এই হত্যাকাণ্ড বলে ধারণা নিহতের সহপাঠী। ও সবসময় আমার সাথে ছিল, যেদিন ভার্সিটি যায় ও আমিও সেদিন ভার্সিটি যেতাম। প্রেম গঠিত হলো তো এইগুলো করার কোনো মালিক হয় না। যে লাশটা উদ্ধার করেছিলাম এর নাম আলাউদ্দিন, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ মাস্টার্সের ছাত্র। আশ্বস্ত করতে চাই অতি দ্রুত সময়ের ভিতরে এই হত্যাকাণ্ডের রহস্য এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো। মাদারীপুরে লাকি আক্তার নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। মৃত্যুর পর লাকির লাশ নিয়ে যাওয়া হয় মাদারীপুরের নিজ বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের অভিযোগ, 12 বছর আগে সদর উপজেলার চুন্নুর সাথে বিয়ে হয় লাকি আক্তারের। বিয়ের পর থেকেই পারিবারিক বিরোধ নিয়ে লাকিকে তার স্বামী মারধর করত বলে জানান স্বজনরা। এরই জেরে গতরাতে খাবারের সাথে বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চুন্নুকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। গাইবান্ধায় সাবেক ইউপি সদস্য মাহমুদুল হককে হত্যার ঘটনায় 6 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে গোফার আলী ও তার ছেলেসহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। স্বজনরা জানান, গতরাতে পলাশবাড়ী উপজেলার খামারজামিরা গ্রামে মাহমুদুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গোফার আলী ও তার ছেলে শাহিনুর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পারিবারিক কলহের জের ধরে মাহমুদুলকে হত্যা করেছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মালয়েশিয়া প্রবাসী গোফার। মানিকগঞ্জে স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার দায়ে ইবনে কাউসার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফয়জুল কবির এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 13 জানুয়ারি সিংগাইর উপজেলার বাইরা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্কুল শিক্ষিকা নার্গিস আক্তারকে কুপিয়ে হত্যা করে কাউসার। ঘটনাটি দেখে ফেলায় গৃহকর্মী সাকি বেগমকেও কুপিয়ে হত্যা করে সে। এ সময় আশপাশের মানুষ ছুটে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত নার্গিসের বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে সিংগাইর থানায় কাউসারের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় দেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট বৃদ্ধি সহ 2টি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থামিয়ে অন্তত 15 মিনিট বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে ট্রেনটি ছেড়ে যায়। তাদের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দকৃত 2 শতাধিক আসনের টিকিট বাতিল করেছে কর্তৃপক্ষ। এসব টিকিট পুনরায় বরাদ্দ দেওয়া সহ কালনী ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান তারা। রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো বিভিন্ন ত্রাণ সামগ্রী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সফলভাবে বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা এ তথ্য জানান। এ সময় জেলা প্রশাসক আলী হোসেন বলেন, গত 14 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। মালয়েশিয়া থেকে আসা চাল, ডাল ও তেল সহ নানা খাদ্য সামগ্রী 1 মাসের মধ্যে 15,313টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকে ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদার পরও ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপে 8 ধরনের সবজি রপ্তানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস।
মৃত্যু পরোয়ানা শোনানোর পর মুফতি হান্নান সহ 3 জঙ্গি সময় পাবে 7 দিন। বুধবার থেকে শুরু হয়েছে ক্ষণগণনা, জানালেন আইজি প্রিজন। এবং চাঁদপুরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ। আটক 3, জন্মগত ত্রুটিতে মারা গেছে শিশুটি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।